নবদ্বীপ থেকে ফিরে এসে শমশের আলী ধরে বসলেন আলাজাদকে। বললেন, এসব কি শুনছি? আলাজাদ সবিস্ময়ে বললেন, এসব মানে কি সব? শমশের আলী বললেন, তুমি নাকি রাজসভায় যাচ্ছ? আরও অধিক বিস্মিত হয়ে আলাজাদ বললেন, সে কি, রাজসভায় আজ এই নতুন যাচ্ছি নাকি? রাজসভা মানে কি রাজদরবার? আমি কি দরবারের কথা বলছি? তবে তুমি নাকি কাব্যসভায় যাচ্ছ, সভাকবিদের নিয়ে শাহানশাহর সাহিত্য সভায়? আলাজাদ এবার স্মিত হাস্যে বললেন, ও হ্যাঁ, তা যাচ্ছি বই কি। যাচ্ছি বই কি? কি নিয়ে যাচ্ছ? আমার কবিতা নিয়ে। তোয়াজ, স্তুতি, রাজবন্দনা এসব তাহলে জুড়ে নিয়েছ তো? কেন, তা নেব কেন? তার মানে তোয়াজ স্তুতি ছাড়াই তোমার ওই নাঙ্গা কবিতা নিয়ে তুমি রাজসভায় যাচ্ছ? হ্যাঁ, তাই যাচ্ছি। শমশের আলীর গায়ে জ্বালা ধরে গেল। তিনি দাঁত পিষে বললেন, তাই যাচ্ছ? মরণের এত খাহেশ পয়দা হয়েছে দিলে তোমার? মরণের খাহেশ? যাও, গেলেই সেটা বুঝবে। আরামে আহ্লাদে দিন কাটছে তো, দুনিয়ার আসল রূপ দেখনি, গিয়ে একবার তাহলে দেখে এসো খানিকটা। দুনিয়ার আসল রূপ কি বলছো এসব? মাথা নিয়ে ফিরে আসতে পারলে হয়। সব স্থানে যে সব আচরণ চলে না, ন্যায় আচরণ, ন্যায় কথাও অনেক স্থানে যে বেয়াদবি, এটা আর কত করে বোঝাবো আমি তোমাকে? আলাজাদ বিভ্রান্ত কণ্ঠে বললেন, কি ব্যাপার দোস্ত, এনে তুমি এত উতলা হয়ে উঠলে কেন? শমশের আলী তিক্ত কণ্ঠে বললেন, শখ হয়েছে আমার খাহেশ, পরম পুলকে আমি উতলা হয়ে উঠেছি। আহাম্মক কাহাকার দোস্ত। আরে বেয়াকুফ, এই সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে আজও চিনতে পারলে না? লোক তিনি যত ভালোই হন, এত বড় তোয়াজ প্রিয় লোক এ সারে জাহানে দুসরাটি আর আছে? তোয়াজ যে করতে পারে তার কাছে তার 7 খুন মাফ। তোয়াজ যে জানে না তার কাছে তার মূল্য যে খুব একটা বেশি, এমনটি মনে করার আদৌ কোনো কারণ আমার নজরে পড়েনি। তার মূল্য বোধ করি গরু ছাগলের বড় একটা উপরে নয়। কিন্তু দোস্ত, এটা তুমি এতটা জোর দিয়ে বলছো কেন আজ? কিছুটা তোয়াজ প্রিয় যে ঠিকই তিনি, এটা আমিও মনে করি, কিন্তু তাই বলে যে ওটা নিয়ে এতটা অন্ধ হবেন তিনি? তাকে শেষ করতে না দিয়ে শমশের আলী অধীর কণ্ঠে বললেন, অন্ধ অন্ধ, একেবারেই দৃষ্টিহীন, যা জানো না তা নিয়ে তর্ক করছো কেন? আলাজাদ ঘাবড়ে গেলেন। দিশেহারা হয়ে তিনি বললেন, তার মানে? আরও অধিক দৃঢ় কণ্ঠে শমশের আলী বললেন, কোনো মানে কোনো অর্থ নেই। ওই কাব্যসভায় যাওয়া তোমার হবে না, এই হলো সাফ কথা। পাগলামি আর যাই করো, এত বড় পাগলামি আমার সামনে করতে তোমাকে আমি দেব না। আলাজাদ নীরব হয়ে গেলেন। গোলমাল শুনে ঢুকলেন খাওয়াজগি শেরওয়ানি সাহেব। শেরওয়ানি সাহেব বাইরে ছিলেন সারাদিন। এতক্ষণে ফিরে গরম গরম কথাবার্তা শুনে আল আজাদদের কক্ষে এসে ঢুকলেন। কক্ষে ঢুকে শমশের আলীকে দেখেই তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, আরে এই যে শমশের আলী, কখন ফিরলে? উভয়ে শেরওয়ানি সাহেবকে সালাম দিলেন। সালাম দিয়ে শমশের আলী বললেন, এ অবেলা হুজুর। সালাম নিয়ে শেরওয়ানি সাহেব ফের প্রশ্ন করলেন, তা তবিয়ত মানে শরীর স্বাস্থ্য ভালো তো? শমশের আলী ভার কণ্ঠে জবাব দিলেন, তবিয়ত আমার মোটামুটি ঠিকই আছে হুজুর, তবে তবে অন্যান্য তামাম খবর খারাপ, খুবই খারাপ। কিরকম? সেসব কথা পরে বলছি হুজুর, কিন্তু এখানে এই এসেই যে কথাটা শুনছি তাও তো হুজুর খুব একটা উমদা নয়। শুনে তো আবার বিগড়ে গেল মাথা আমার। শেরওয়ানি সাহেব বিস্মিত কণ্ঠে বললেন, কি কথা? আলাজাদ নাকি রাজসভায় যাচ্ছে, শাহানশাহ সাহিত্য মজলিসে? হ্যাঁ, যাচ্ছে। সাহিত্য সভায় যে যাবে, মানে সে সুযোগ হঠাৎ করে আলাজাদ পেল কি করে? শাহানশাহ কি অনুমতি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। শাহানশাহ কি করে জানলেন আলাজাদ একজন শায়ের? আমিই তাকে বলেছি। বলেন কি হুজুর, আপনি বলেছেন? তাজ্জব! কেন তাজ্জব হচ্ছ কেন? আপনি তা বললেন আর শাহানশাহ অমনি তাকে ডেকে পাঠালেন সভায়।
না, তা পাঠাননি। অনুমতিটা আমিই চেয়ে নিয়েছি। নিজে আমি সুপারিশ করার শাহানশা আর আপত্তি কিছু করেননি, বরং খুশি হয়ে সে অনুমতি তিনি দিয়েছেন। শমশের আলী বিব্রত কণ্ঠে বললেন, আমি কিছুই বুঝতে পারছি না হুজুর। লোকটা আরামে ছিল, থাক, ওকে জানে প্রাণে না মারলেই কি নয়? শিরোনি সাহেব যার পর্ণায় বিস্মিত হলেন। বিস্মিত কণ্ঠে বললেন, এসব কি বলছো তুমি? বড় দুঃখে বলছি হুজুর, রাজসভায় সে যাবে তাতে আমার আপত্তি কিছু ছিল না, বরং আমার অত্যন্ত খুশি হওয়ারই কথা এটা। কিন্তু শাহানশার তোয়াজ স্তুতি কিছুই কবিতায় না থাকলে ওখানে গিয়ে স্রেফ তো সে মারা পড়বে হুজুর। মারা পড়বে কেন? এত বেশি ভাবছ কেন? আমার নিদারুণ আর তিক্ত অভিজ্ঞতা থেকেই এ ধারণা দিলে এসেছে আমার। তিক্ত অভিজ্ঞতা? হুজুর, এই সুলতান যে তোয়াজ প্রিয় এটা আমি জানতাম, কিন্তু এতটা তোয়াজ প্রিয় আর তোয়াজ পেলেই যে উনি আর একেবারে কিছুই দেখতে পান না, এমন ধারণা এর আগে আদৌ আমার ছিল না। অর্থাৎ দুঃখজনক হলেও আমাকে বলতে হয়, ব্যাপারটা বড় জঘন্য ব্যাপার হুজুর। আর তার ওইসব সভা কবিরা যে কতটা নোংরা, কত বড় বেঈমান, সুলতানের যে কত বড় দুশ্মন তারা, এসবের কিছু মাত্র আপনি যদি জানতেন হুজুর, আপনি স্তম্ভিত হয়ে যেতেন। অথচ ভাবতে তাজ্জব লাগে, একমাত্র তোয়াজ পাওয়ার জন্যেই তাদের আসল চেহারা সুলতান আজ পর্যন্ত একটুও দেখতে পাননি, আর দেখতেও তা তিনি চান না। শমশের আলী, এসে শুনি এদের নিয়ে সুলতান এখনো বিভোর হয়ে আছেন, এদের নিয়ে মেতে আছেন আনন্দে। এদেরকে ইনাম খেতাব দেওয়ার জন্যে তিনি ঘটা করে কাব্য সভা বসাচ্ছেন, আর এই সভা নাকি আধা হপ্তা কাল ধরে চলবে। হ্যাঁ, সে আঞ্জামি করেছেন তিনি। তাহলেই বুঝুন, একেবারেই নিদারুণ ও মারাত্মক এক খবর নিয়ে সাক্ষী প্রমাণ সহকারে এসে হন্য হয়ে ঘুরছি আমি, অথচ এ নিয়ে নিরিবিলিতে বসার প্রসঙ্গ পড়ে মরুক, স্রেফ মোলাকাত করার মৌকাটাও পাচ্ছি না। উনি নাকি মহা ব্যস্ত এখন। সে কি, তুমি যে তার মোলাকাত চাও এ কথা উনি শোনেননি? শুনেছেন, কিন্তু শুনলে কি হবে? উনি বলে পাঠিয়েছেন পরে উনি কথা বলবেন, এখন ভীষণ ব্যস্ত আছেন। আচ্ছা, তা কি খবরটা কি ওদিকের? সে অনেক কথা হুজুর, অবসর মতো সব আপনাকে বলবো, কিন্তু এখনই আমাকে উজিরে আলার কাছে না গেলেই নয়, অনেক জরুরি কাজ আছে সেখানে। তবে সার কথাটা হচ্ছে ওই কথাই, অন্যান্যদের সাথে ওই সব সভা কবিরা অধিকাংশই পাক্কা বেঈমান। এ মুলুকে মুসলমান সালতানাতের ওরা ঘোরতর দুশ্মন। শিরওয়ানি সাহেব গম্ভীর হলেন। তা দেখে শমশের আলী বললেন, হুজুর, ওরা যে আসলেই বেঈমান তা অনেকে আমরা অনেক আগেই বুঝেছি, কিন্তু সুলতানকে এটা বুঝাবে কে? উনি তো এসব কথা কানে তুলতেই চান না, বলতে গেলেও নাখোশ হন। হুজুর, উল্টা আবার আমাদেরকেই ভুল বুঝে বসেন। এইটাই আমাদের এক মস্ত বড় বদনসিব। মাঝে মাঝে কিছু অত্যন্ত প্রকট ব্যাপারে রাজশক্তি এমনইভাবে উদাসীন হয়ে চলে যা ভাবতেও দুঃখ লাগে। হ্যাঁ, মানে সেই কথাই তো। তুমিও যে পুরোপুরি বুঝাতে পারবে তোমার কথা, এমন ভরসা কম। তবু এর মধ্যে দিয়েই চলতে হবে আমাদের। আফসোস করে ফায়দা কি? শমশের আলী সঙ্গে সঙ্গে বললেন, সেজন্যই তো বলছি হুজুর, আমার এ নিরীহ দোস্তটাকে কেন সেখানে পাঠাচ্ছেন? এত বড় তোয়াজ প্রিয় লোক, তোয়াজ না পেলে তিনি যে একে কোন নজরে নেবেন তা ভেবে দেখেছেন না কেন? চাই কি বদহুকুমও দিয়ে বসতে পারেন কিছু? বদহুকুম? না 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 না, এতটা বেয়াদববোধে চরম দণ্ডও দিয়ে বসতে পারেন তো? অসম্ভব ভাবছেন কেন? আর যদি হঠাৎ এরকমই একটা কিছু ঘটে, মানে এরকম একটা প্রাণ। শমশের আলী আকুল হয়ে উঠলেন। তা দেখে শিরওয়ানি সাহেবের মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি হাসি মুখে বললেন, ভাবতে আমার বড়ই আনন্দ লাগছে শমশের আলী, যে আজাদ যেন স্রেফ তোমার দোস্ত নয়, ও যেন একদম তোমার আপন ছোট ভাই। তুমি তোমার দিলের সাথে বিলকুল ওকে এক করে নিয়েছ। হুজুর, তার প্রতি তোমার এটা চরম দরদেরই বহিঃপ্রকাশ।
জি, তুমি একজন রসিক মানুষ, এটা অনেকেই জানে। সে সাথে এটাও তারা জানে যে ওই রসিকতাটুকুর বাইরে তুমি একজন ইস্পাত কঠিন লোক, ধীর স্থির আবেগহীন মানুষ, বাস্তব ক্ষেত্রে অত্যন্ত চাপা মানুষ বলে তোমার পরিচিতি। একজন নিরপেক্ষ আতিশয্যহীন গোয়েন্দা তুমি। তোমার মধ্যে আদৌ কোনো ভাবাবেগ নেই বলে সুলতানও তোমাকে অনেক বেশি বিশ্বাস করেন। অথচ আল আজাদের ব্যাপারে তোমার শিশুর মতো সীমাহীন আকুলতা আমাকে আনন্দের সাথে বারবার এই কথাই স্মরণ করিয়ে দেয় যে আল আজাদের গায়ে কাঁটার আঁচড় লাগা ঠিক যেন তোমারই দিলে চরম আঘাত লাগা। লজ্জিতভাবে মেঝের দিকে চেয়ে শমশের আলী বললেন, হুজুর, তোমারই এই পরম অনুভূতির তারিফ করি আমি, এ নিয়ে আমি গর্ববোধ করি। আল আজাদ শর্মিন্দা কণ্ঠে বললেন, আমাকে শরম দেবেন না হুজুর, আসলে এ একটা নিরীহ বেওকুফ, একদম মাসুম বাচ্চার মতো সরল, আর ওই বাচ্চার মতোই কিছুটা জেদিও। ওর প্রতি কার দিল দরদ পয়দা হবে না হুজুর? শরম পেলেন আল আজাদই বেশি। স্মিত হাসে তিনি কিঞ্চিত দূরে সরে গেলেন। শেরওয়ানি সাহেব হাসি মুখে বললেন, ভালো ভালো, তা একটা কথা ভুলে যাচ্ছ কেন? সুলতান আলাউদ্দিন হোসেন শাহর ওই একটা ব্যাপারে জিয়াদা ভ্রম থাকলেও আসলে তো উনি একজন ভালো মানুষ, মহৎ ব্যক্তি, একটা বিশাল মুলুকের তিনি সুলতান। সামান্য একটা ত্রুটির জন্যে হঠাৎ তিনি চরম বদহুকুম দিয়ে বলবেন, এটা কি ভাবা যায়? শমশের আলী আমতা আমতা করে বললেন, তবু তো হুজুর মুসিবত কিছু। দেখো, বালা মুসিবতে যাই বলো, সব কিছুর মালিক ওই একজন। তিনি যদি চান, আমরা যত সতর্ক হয়ে চলি না কেন, মুসিবতকেও ঠেকিয়ে রাখতেই পারবে না। তার চেয়ে বরং আল আজাদ তার এই নতুন দিকটা নিয়ে গিয়ে সবার একটা ধাক্কা দিয়ে দেখুক না, ফলাফলটা কি আসে। সব ব্যাপারে সবাইকে এত বুঝদিল হতে গেলে চলবে কেন? কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিও তো নিতে হবে, তাই না? শমশের আলী আর আপত্তি তুললেন না, সম্মতির সুরে বললেন, ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তখন আর আপত্তি করব না। ওর নসিবটা একটু এবার বাজিয়ে দেখা যাক। হ্যাঁ, তাই দেখা হোক। আল্লাহ তাআলার উপর ভরসা হারালে চলবে কেন আমাদের? তা যেখানে তুমি যেতে চাইলে যাও, দেরি হয়ে গেল তোমার। আমিও কিছুটা পরিশ্রান্ত, আমি এখন যাই। শেরওয়ানি সাহেব অন্দরমহলে চলে গেলেন। হাসি মুখে ও অল্প কথায় আল আজাদের কামিয়াবি কামনা করে শমশের আলীও ব্যস্তভাবে উজিরে আলা খান রকুন খান সরহাটি সাহেবের মাকানের দিকে ছুটলেন। কবিতা উৎসব এখনই শুরু হবে। শাহনশাহ সাহিত্য মজলিস বা সভাকবিদের কাব্যসভা। রমরমা কাব্যসভার চেয়ে এই সভা বিশেষভাবে উল্লেখযোগ্য। বৎসরান্তের এই বিশেষ সময়ে একবার করে মহা ধুমধামে কাব্যচর্চার অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান অর্থাৎ কবিতা পাঠের আসর চলে ৩-৪ দিন ধরে। শেষ দিনে গুণানুসারে কবি ও লেখকদের মধ্যে পুরস্কার ও খেতাব বিতরণ করা হয়। বিশেষ সভা সমিতি আর অনুষ্ঠানাদির জন্য নির্মিত বিশাল এক কক্ষে কাব্যসভার আঞ্জাম করা হয়েছে। সুলতানের জন্য তৈরি উঁচু এক মঞ্চের নিচে প্রশস্ত ও বিস্তীর্ণ মেঝে জুড়ে মখমলের সমসৃণ ফারাস পাতা। ফরাসের সম্মুখভাবে কাতার ধরে বসে রয়েছেন সুলতানের সভাকবি এবং মশহুর শায়েরগণ। তাদের দুই পাশে শ্রেণীমতে বসেছেন শাহী পুরুষ, সাহিত্যমদী, আমির ওমরাহ, আমত্তগণ। সবার পেছনে বসেছেন বিপুল সংখ্যক সাহিত্যমদী শ্রোতামণ্ডলী। শ্রোতারাও প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তি, অনেকেই উচ্চপদস্থ কর্মচারী এবং শাহী মহল ও প্রশাসনের সাথে সম্পৃক্ত গণ্যমান্য লোকজন। বাইরের ও সাধারণ লোকের প্রবেশ এখানে নিষিদ্ধ। মঞ্চের উপর মূল্যবান ও সজ্জিত এক আসন পাতা, সুলতানের বসার আসন। এর পেছনেই ও দুপাশে দেয়ালের গায়ে মহিলা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নির্মিত প্রশস্ত ও বিন্যস্ত অনেকগুলো ঝাড়কা। ঝরকার পাশে শাহী মহলের মহিলাদের বসার আসন। মহিলারাও এসে আসন গ্রহণ করেছেন। কাব্যসেবী শাহজাদি আরজুমান বানু বেগম বসেছেন সকলের আগে এবং
একদম সামনের ঝরকাটির কোল ঘেঁষে। মশহুর শায়েরদের মধ্যে রয়েছেন যশোরাজ খান, কবিরঞ্জন, বিজয়গুপ্ত, দামোদর, বিপ্রদাস, শেখ কুতবন, কেশব ছত্রী ও আরও অনেকে। রূপ সাহেব ও সনাতন সাহেবও কবিদের কাতারের মধ্যভাগে বসেছেন। শাহী কর্মের সাথে সাথে কম বেশি তারাও কাব্যচর্চা করেন। চাটিকা থেকে মশহুর শায়ের কবীন্দ্র পরমেশ্বর এসে সামিল হয়েছেন সুলতানের সভায়। চাটিকায়ের প্রশাসক পরাগল খানের পৃষ্ঠপোষকতায় ইনি চাটিকায় কাব্য সাধনা করেন। ধনুর্বিদ্যা বিষয়ক গ্রন্থ রচয়িতা বদিউফ সৈয়দ মীর আলী আওয়ালি সাহেবও হাজির আছেন এখানে। মোহাম্মদ বিন ইয়াজদান বক্স ওরফে খাওয়াজকি শিরওয়ানি সাহেব আল আজাদকে সঙ্গে নিয়ে এসে এ সমস্ত লেখক শায়েরদের কাতারের পেছনে গিয়ে বসলেন। আল আজাদ বসলেন শিরওয়ানি সাহেবের পাশ ঘেঁষে তারও একটু পেছনে। আল আজাদ সভাকক্ষে প্রবেশ করতেই শাহজাদি আরজুমান বানু বেগমের চোখ পড়ল তার উপর। তাকে দেখে শাহজাদি আরজুমান বানু বেগমের অত্যন্ত পুলকিত অবস্থা হল। এই কাব্যসভায় আল আজাদ এসে হাজির হবেন এটা তিনি কল্পনাও করেননি। অনুষ্ঠানের প্রতি আকর্ষণ তার শতগুণে বৃদ্ধি পেল। শাহনশাহ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সভাকক্ষে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন উপস্থিত সকলেই এবং শাহনশাহকে অভিবাদন জ্ঞাপন করলেন। সুলতান তার নির্দিষ্ট আসনে উপবেশন করলে সকলেই ফের নিজ নিজ স্থানে বসে পড়লেন। অতঃপর শাহনশাহর ইঙ্গিতে খাওয়াজগি শিরওয়ানি সাহেব সামনে এসে পবিত্র কোরআন শরীফের কিছু অংশ পাঠ করলেন। কোরআন তিলাওয়াত শেষ হলে শুরু হল কবিতা পাঠ। পদাধিকার বলে প্রথমে সনাতন সাহেব এবং তারপরে রূপ সাহেব এ দুই ভাই কবিতা পাঠ শুরু করলেন। লেখা থেকে পাঠ করার আগে তারা পরপর উভয়ে দীর্ঘক্ষণ ধরে শাহনশাহর গুণ, বদান্যতা, মহত্ব, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, উদারতা, শৌর্যবীর্য ও জাতি ধর্ম নির্বিশেষে সুলতানের অকৃত্রিম প্রজাবাৎসল্য নিয়ে মৌখিক বক্তৃতা দান করলেন এবং সুলতানের প্রতি ভক্তি ও শ্রদ্ধায় গদগদ হয়ে উঠলেন। অতঃপর তারা উভয়ে পরপর তাদের লেখা থেকে কিয়দংশ পাঠ করে শোনালেন, যা কিছুমাত্র কাব্য নয়, স্রেফ ওই একই ধরনের তোয়াজেরই পুনরাবৃত্তি। নিরপেক্ষ শ্রোতারা এতে অত্যন্ত বিরক্ত অতিষ্ঠ হয়ে উঠলেন, কিন্তু তাদের দলভুক্ত কবি মহল আর স্বজাতীয় স্বগোত্রীয় সভাসদ ও শ্রোতারা তাদের ভূয়সী প্রশংসায় পুনঃ পুনঃ হর্ষধ্বনির সাথে বাহবা বাহবা বলতে গিয়ে ওয়া ওয়া করে সভাকক্ষ মাতিয়ে তুললেন। তাদের পরে কেশব ছত্রীও একই পদ্ধতিতে কিঞ্চিত লেখা থেকে আরও অধিক মুখে একটানা সুলতানের সুনাম সুখ্যাতি গিয়ে সুলতানের প্রতি কৃতজ্ঞতায় যার যার হয়ে উঠলেন এবং নির্দিষ্ট ওই মহল একইভাবে তার প্রশংসায় মুখর হয়ে ঘন ঘন উৎসাহ দান করলেন। অতঃপর এলেন মশহুর কবি যশোরাজ খান। তিনি প্রথমেই মুখে কিছু না বলে সরাসরি কবিতা পাঠ শুরু করলেন। অন্য কথায় কবিতার নামে প্রশস্তি গাইতে লাগলেন। এভাবে শুরু করে তিনি কাব্যে ও তৎপরে কথায় শাহনশাহ হোসেন শাহর কাব্যপ্রীতি, কবিদের প্রতি শাহনশাহর উদারতা, বদান্যতা, তাকে যশোরাজ খান উপাধি দান, অন্যান্যদের নানাবিধ উপাধি ও ইনাম দানের বিষয় নিয়ে সুদীর্ঘ তোয়াজ পেশ করলেন। শ্রোতারা তার কবিতায় ও কথায় যা পেলেন তা সাকুল্যে ও সুলতানের কাব্যপ্রীতিরই কথা। কবিতায় তার অন্য কিছু থাকলেও ওই তোয়াজটুকুর বাইরে তিনি আর কোনো কিছুই পড়লেন না। নিরপেক্ষ শ্রোতাদের তরফ থেকে উৎসাহ কিছু না এলেও ও নির্দিষ্ট মহল একইভাবে যশোরাজ খানের কবিতায় প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এলেন কবিরঞ্জন। তিনি শুরু থেকেই বেছে বেছে শাহনশাহর যেসব স্তুতি পাঠ করে গেলেন তা সুলতানের একরূপ দুর্বোধ্য প্রশংসা। নির্দিষ্ট মহল থেকে তিনিও সমর্থন আর তারিফ পেলেন প্রচুর। অভিজ্ঞ শ্রোতাদের নতুন করে বোঝার কোনো কিছুই ছিল না। নয়া শ্রোতারা নিরঙ্কুশভাবে বুঝলেন কাব্যচর্চা নয়, স্রেফ শাহনশাহর গুণ গানের
প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন এরা। অতঃপর মশহুর শায়ের বিজয়গুপ্ত শুরু করলেন তার মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্য। শুরুতেই তিনি শুরু করলেন প্রশস্তি। যেই মতে পদ্মাবতী করিল সংবিধান, সেই মতে করে সব গীতের নির্মাণ। ঋতুরসে শূন্য দেশ দোষী পরিমিত শখ, সুলতান হোসেন শাহ নিরপতি তিলক। সংগ্রামী অর্জুন রাজা প্রতাপের রবি, নিজ বাহুবলে রাজা শাসিল পৃথিবী। রাজা আর পালনে প্রজা সুখ ভুঞ্জেনিত, মুল্লুক ফতেয়াবাদ বাঙ্গড়রা তপসিম। এভাবে অনেকক্ষণ প্রশস্তি গাওয়ার পর তিনি কিছুক্ষণ সাপের গীত ও বিভিন্ন দেবদেবীর প্রশংসা গাইলেন। তিনিও তার কবিতা পাঠের মধ্যে সর্বক্ষণ বিপুল প্রশংসা গেলেন স্বগোত্রীয়দের পক্ষ থেকে। কবি বিপ্রদাস পিপিলায় এসেও পদ্মাবতীর গীত এবং তার সন তারিখ বর্ণনা নামে সুলতানের গীত শুরু করলেন। এ সমস্ত কিছুক্ষণ পাঠ করে তিনি সমমনা ব্যক্তিবর্গের তারিফ কুড়িয়ে নিলেন। দমোদর সাহেব পাঠ করলেন শাহানশার বীরত্ব, দিগ্বিজয়ের প্রশংসার এক সদ্য তৈরি কবিতা এবং লাভ করলেন ওই একই গোত্রের তারিফ। তারপর শুরু করলেন কবীন্দ্র পরমেশ্বর ইত্যাদির মাধ্যমে নৃপতি হোসেন শাহ হুয়ে মহামতি পঞ্চম গৌড়িত যার পরম যে খ্যাতি। অস্ত্রে শস্ত্রে বিশারদ প্রতাপে অপার, কলিযুগে এই ভেল পৃথিবীর সার, নৃপতি হোসেন শাহ গৌড়ের ঈশ্বর ইত্যাদির মাধ্যমে তিনি সুলতান হোসেন শাহ ও তার চাটিগাঁয়ের প্রশাসক পরাগল খানের প্রশংসা সহ তার মহাভারত সংক্রান্ত কাব্য রচনার ইতিহাস বর্ণনা করলেন। এরপর মশহুর শায়ের শেখ কুতবন তার আরবি ভাষায় রচিত মৃগবতী কাব্যের অনুবাদ সহ কিয়দংশ পাঠ করলেন। লেখক বুদি উর্ফ সৈয়দ মীর আলাউই রাজবন্দনা সহ তার ধনুর্বিদ্যা বিষয়ক গ্রন্থ হিন্দুয়েতুল রামি থেকে কিছু অংশ পড়ে শোনালেন। উল্লেখ্য যে অন্যান্য দু একজন এদের লেখার কিছু তারিফ করলেও এদের বেলায় ওই সংশ্লিষ্ট গোষ্ঠী একটা কথাও বললেন না। এ সমস্ত নিরস ও একঘেয়ে স্তুতি তোয়াজের সাহিত্য পাঠের আসরে নিরপেক্ষ শ্রোতামণ্ডলী অত্যন্ত বিব্রত হয়ে উঠলেন। অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তবুও যারা এসবের সাথে পরিচিত তারা সব কিছু সহ্য করে মুখ বুজে বসে রইলেন। যারা নতুন শ্রোতা তারা সবার অবমাননা হবে ভয়ে উঠে যেতে না পেরে তিতে ওষুধ গেলার মতো মুখাকৃতি করে বসে বসে উসখুস করতে লাগলেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তোয়াজে তৃপ্ত হয়ে প্রথম দিকে উষ্ণ সমর্থন আর বাহবা জ্ঞাপন করলেন বটে, কিন্তু পরে তিনিও উদাস ও আগ্রহীন হয়ে পড়লেন। সে সাথে অধিকাংশ শ্রোতাদেরই নিষ্প্রাণ দেখে তিনি কিছুটা অস্বস্তি বোধও করতে লাগলেন। ঝরকার পাশে উপবিষ্টা মহিলারা অনেকে চুপি চুপি উঠে গেলেন, কিন্তু অতি উৎসাহী মহিলারাও উঠে যাবেন না থাকবেন বসে বসে ভাবতে লাগলেন। শাহজাদি আরজুমান বানু বেগম এতক্ষণ উঠে যেতেন, কিন্তু আল আজাদকে উপস্থিত দেখে তিনি ধৈর্য ধরে বসে রইলেন এবং কিছুটা কৌতুক ভরে আল আজাদের মুখমণ্ডলের চেহারা চেয়ে চেয়ে দেখতে লাগলেন। কিছুটা নিম্নমানের হলেও আরও অনেক সভাকবির কবিতা পাঠ এখনো বাকি। তারা এবার শুরু করতে যেতেই সুলতান গা নাড়া দিয়ে উঠে সোজা হয়ে বসলেন এবং কবিদের উদ্দেশ্যে বললেন, দেখুন এসব তো অনেকই হলো। মশহুর কবি সাহিত্যগণ সত্যি অত্যন্ত মূল্যবান আর জ্ঞানগর্ভ কাব্য কবিতা পাঠ করলেন, সবগুলোই তারিফ পাওয়ার যোগ্য। কিন্তু এখানে একটা কথা না বলে আমি পারছি না। কবি রূপ সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কুর্নিশ করে বললেন, জি জাহাপনা, বলুন বলুন। ঈষৎ এসে সুলতান বললেন, যত সুখাদ্যই হোক একটা নাকি স্রেফ কোরমা পোলাওই খেতে ভালো লাগে, এর মাঝে কিছু টক মিষ্টি ঝালও তো দরকার। সন্দিগ্ন কণ্ঠে রূপ সাহেব বললেন, খোদাবন্ধ। সুলতান তাকে বসার ইঙ্গিত করে গুরুত্ব সহকারে বললেন, কাব্যসভায় যে বিষয়টির আমি কিছুটা অভাব বোধ করছি তা হল দিলকে আকর্ষণ করার মতো কিছু রস ঘন কথাবার্তা। আপনারা যা শোনালেন তা খুবই ভালো এবং আন্তরিক, কিন্তু শুধু যেন বরাবর মতো কেমন একটা ঘরোয়া ঘরোয়া ব্যাপার হয়ে গেল, বৈচিত্র্য কিছু এলো না।
সস্তানে বসে রূপ সাহেব বললেন, জাহাপনা, বাৎসরিক অনুষ্ঠান, আমন্ত্রিত অনেক নয়া শ্রোতা আছেন, তারা অনেকেই বেশ সমঝদারও। বৈচিত্র্য কিছু না এলে? রূপ সাহেব থতমত করে বললেন, তা মানে বৈচিত্র্য? অনেক বিচিত্র কথাবার্তাই তো হলো জনাব, সবই তো সরল আর প্রাণবন্ত। জাহাপনা কি ঠিক কি বলতে চাইছেন? আমি কবি নই, ঠিক গুছিয়ে বলতে পারছি না। কথাটা হলো প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, মানে দিলকে টানার মতো কিছু একটা ব্যাপার স্যাপার। সার এক আমন্ত্রিত আত্মীয় শ্রোতাদের মধ্যেই ছিলেন। ইনি নয়া শ্রোতা। তিনি এবার উঠে দাঁড়িয়ে কুর্নিশ করে বললেন, জাহাপনা ব্যাপারটা ঠিকই ধরেছেন, অনুমতি পেলে এ বিষয়ে আমি কিছু বলতাম। তাকে দেখে শাহনশাহ উৎফুল্ল হয়ে উঠলেন। তিনি সাগ্রহে বললেন, হাঁ হাঁ, এই যে আসল সমঝদার পাওয়া গেছে, পণ্ডিত মানুষ, বলুন বলুন, কথাটা আপনি একটু বুঝিয়ে বলুন তো। আমন্ত্রিত ভদ্রলোকটি বললেন, জনাব, এ সম্মানিত শায়েরগঞ্জে অত্যন্ত রাজভক্ত আর দেশভক্ত, তা তাদের লেখায় চমৎকারভাবেই ফুটে উঠেছে। তারা যা পাঠ করলেন সেগুলো খুবই মূল্যবান এবং উত্তম। কিন্তু জনাব ঠিকই বলেছেন, এগুলো কতকটা যেন ঘরের কথা আর ঘরোয়া ব্যাপার। কাব্যসভার আমরা শ্রোতারা যারা আশা করি, তা শুধু এসব একই ধরনের ভারী কথা নয়, দিলের খোরাকটাও চাই। দিলকে যা নাড়া দেয়, শিহরিত করে, অভিভূত করে, দিলে যা রসের সঞ্চার করে, ভাবান্তর আনে, অন্য কথায় প্রেম, প্রীতি, দুঃখ, বেদনা, মিলন, বিরহ, আনন্দ, হাসি, আর সেই সাথে প্রকৃতির রূপ ও আল্লাহ প্রদত্ত সুষমার বিবরণ, বিশ্লেষণ, এসবও কিছু আমরা চাই। সকলেই সম্মানিত আর দানেশমান শায়ের। আমার পক্ষে সব বলা ধৃষ্টতা, তারা সবই বুঝেন। তাই আমার আরজ ওসবের মাঝে মাঝে মেহেরবানি করে এগুলোও যদি তারা কিছু কিছু পরিবেশন করেন, তাহলে আমরা বড়ই কৃতার্থ হই। ভদ্রলোক থামলে শাহনশাহ বিপুল উল্লাসে বললেন, সাব্বাস, আমি যা বলতে চাই একেবারেই তা সুন্দর করে বলেছেন আপনি। বসুন। ভদ্রলোক বসলেন। সভাকবিরা অনেকেই মনমরা নিস্তেজ হয়ে গেলেন, কিন্তু শ্রোতামণ্ডলীর মধ্যে এতে প্রাণ ফিরে এলো। অনুচ্চ কণ্ঠে অনেকে এবার বলাবলি করতে লাগলেন, ঠিক ঠিক, একদম আসল কথা, কায়েমি কথা। হাত ইশারায় শ্রোতামণ্ডলীকে থামিয়ে দিয়ে শাহনশাহ সভাকবিদের বললেন, আজ এ পর্যন্তই থাক। আগামীকাল আপনারা মেহেরবানি করে এদিকে নজর দেবেন, এ আশা করি। এক একদিন এক একদিকে আলোকপাত করা হলে উৎসাহটা জমজমাট হয়ে উঠবে। সনাতন সাহেব পুনরায় উঠে দাঁড়িয়ে কুর্নিশ করলেন এবং নিস্তেজ কণ্ঠে বললেন, আজ কি তাহলে সভা এখানেই শেষ জনাব? শাহনশাহ বললেন, হাঁ, শেষই বলা যায়। অনেকই তো হলো, আজ এই পর্যন্তই থাক। তবে উঠার আগে আরেকজনের কয়েক সারি কবিতা আমরা শুনব। যেসব সভাকবিদের কবিতা পাঠ তখনও বাকি ছিল, তারা সবাই এ কথায় অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠলেন। তাদের মধ্যে কে সে ভাগ্যবান যার কবিতা শাহনশাহ নিজ আগ্রহে শুনতে চান? কে সে মূল্যবান ব্যক্তি? তারা উন্মুখ হয়ে সুলতানের মুখের দিকে চেয়ে রইলেন। সনাতন সাহেব প্রশ্ন করলেন, কোন কবির আলম্পনা? শাহনশাহ স্মিত হাসে বললেন, আজ আর কোনো সভাকবির কবিতা নয়, পাকা কথা তো অনেকে শুনলাম, এবার কয়েক পড়ায় কাঁচা কথা শোনা যাক। উদ্গ্রীব সভাকবিরা চুপসে গেলেন, তাদের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। সনাতন সাহেব হতোদ্দাম হয়ে বললেন, তাহলে কে সে কবি জনাব? শাহনশাহ বললেন, কবি বলা ঠিক হবে না, হবু কবি বলা যায়। সে কবিতা লেখার কসরত করছে, এটুকুই শুনেছি। কসরত করছেন? শাহী মহলের কেউ কি জনাব? আবার শাহনশাহ ঈষৎ হাসি হাসলেন। হাসি মুখে বললেন, না 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 না, শাহী মহলের কেউ নয়, অন্য লোক। অন্য লোক? সনাতন সাহেবের ললাটে অনেকগুলো ভাঁজ পড়ল। খাওয়াজগি শেরওয়ানিকে উদ্দেশ্য করে শাহনশাহ বললেন, কই শেরওয়ানি সাহেব, সে নজওয়ান কোথায়? শেরওয়ানি সাহেব ইঙ্গিত করতেই আলাজাদ উঠে দাঁড়িয়ে সুলতানকে কুর্নিশ করলেন। তাকে দেখে সভাকবিরা যার পর্যায়ে বিস্মিত হলেন। অনেক সভাসদ বিস্মিত হলেন সমভাবে। তারা আল আজাদকে চেনেন না। তারা সবাই অনুচ্চ কণ্ঠে বলাবলি করতে লাগলেন, এ কি, এ তো একটা নিতান্ত ছেলে মানুষ,
মায়ের দুধের গন্ধ বোধহয় লেগেই আছে তার মুখে এখনো। এ আবার এমন কি লেখে যে শাহনশাহ নিজ গরজে শুনতে চাইছেন এর কবিতা? পাশের জনকে ঠেলা দিয়ে সভাকবিদের কেউ কেউ আবার চাপা কণ্ঠে বিদ্রুপ করে বললেন, এবার শাহনশাহ বৈচিত্র্যের স্বাদ ঠিকই পাবেন। সাধনা নেই, তালিম নেই, এ বয়সের এক ছেলের কাছে কবিতা নামে উদ্ভট যে কথাবার্তা শুনতে পারেন এখন তিনি, তাতে বৈচিত্র্য কাকে বলে এবার তা ঢের টের পাবেন হাড়ে হাড়ে। অন্য এক সভাকবি নাক ছিটকে বললেন, শেষে সভা ছেড়ে দৌড় দিতে না হয় আমাদের আবার? কি যে কিস্তিপনা শুরু করবে কে জানে। যেসব সভাকবি ও সভাসদেরা আল আজাদকে চেনেন তাদের তাজ্জব হওয়ার ব্যাপার শুধু এইটাই নয়, আল আজাদের পদমর্যাদায় আরও বড় দিক তাদের কাছে আছে। একেবারে নগণ্য আর নিজ পর্যায়ের এক দপ্তর কর্মচারীকে কাব্যসভায় ডেকে এনে এভাবে ফলাও করে জাহির করায় তারা অনেকে নিরতিশয় ক্ষুণ্ণ হলেন। সনাতন সাহেব রীতিমতো আহত কণ্ঠে বললেন, সে কি জনাব, ও তো দরবারের মামুলি এক সহকারী। সুলতান বললেন, হ্যাঁ ঠিক তাই, তবে ছেলেটি খুব সৎ, কর্তব্যনিষ্ঠ আর বেশ খানিকটা এলেমদারও। শুনলাম সে কবিতা লেখে, তাই তাকে ডেকে এনেছি, দেখি কেমন লেখে সে। সনাতন সাহেব ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এটা কেমন হলো খোদাবন্ধ, এমন একটা অসামঞ্জস্যপূর্ণ ব্যাপার। অসামঞ্জস্যপূর্ণ? গোস্তাকি মাফ হয় মেহেরবান, এটা তো আমাদের অপমান করার ব্যাপার হলো। সুলতান নাখোশ হলেন, গম্ভীর কণ্ঠে বললেন, দবিরি খাস সাহেব। সঙ্গে সঙ্গে পুনরায় কুর্নিশ করে সনাতন সাহেব বললেন, কথা জনাব এই যে, এ সভা একটি উচ্চ পর্যায়ের অত্যন্ত মর্যাদা সম্পন্ন সভা। সভাকবিরা সকলেই খ্যাতিমান মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তাদের সাথে এই সভায় একই আসরে এ একটা মামুলি কর্মচারী কবিতা পাঠ করলে মান সম্মান আর কারো কিছু থাকবে জনাব? শাহনশাহ রীতিমতো গম্ভীর হলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি গম্ভীর কণ্ঠে বললেন, ব্যাপারটাকে আপনারা এমনভাবে নিচ্ছেন কেন? ও আমাদের নিতান্তই ছেলের বয়সী মানুষ, আপনাদের সাথে কাব্য কবিতার পাল্লা দিতে আসেনি সে। তার বড় শখ হয়েছে কাব্যসভায় কবিতা পড়ার, তাই তার আগ্রহের দিকে তাকিয়ে তাকে উৎসাহ দেওয়ার জন্য আমিই তাকে ডেকে এনেছি এখানে। এটাকে আপনারা স্নেহের চোখে দেখলে তো সমস্যা কিছু থাকে না। খোদ সুলতান ডেকে পাঠিয়েছেন তাকে, এ নিয়ে অধিক পেঁচাতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। তাই পরিস্থিতি উপলব্ধি করে কেশব ছত্রী তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কুর্নিশ করে বললেন, জি জাহাপনা, জি জি, আপনি ঠিকই বলেছেন। একটা ছেলে মানুষ কিছু যখন লিখেছে তখন তো সেটা আমাদের শোনা উচিত আর তাকে উৎসাহ দেওয়া উচিত। এ নিয়ে আমরা পেরেশান হতে যাব কেন? বিশেষ করে জনাবে আলা নিজে যেখানে ডেকে এনেছেন তাকে। কেশব ছত্রী আর চোখে সনাতন সাহেবের মুখের দিকে তাকালেন। বুঝতে পেরে সনাতন সাহেব নীরস কণ্ঠে বললেন, তা বটে, তা বটে। কর্নিশ করে সনাতন সাহেব ও কেশব ছত্রী বসে পড়লেন। ওদিকে ঝরকার আড়ালে আর্যমান বানুর আনন্দ তখন দেখে কে? আলাজাদ কবিতা পড়বেন সভা কবিতার আসরে। আলাজাদ আসলেই কেমন লেখেন সেটা জানতে পারবেন তিনি। আলাজাদের কবিতা আজ 10 জনে শুনবে, এসব ভেবে শাহজাদি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সেই সাথে অজানা এক শঙ্কাও দিলে তার মাথা চাড়া দিয়ে উঠল। কি জানি কি হয়, আলাজাদ শেষ পর্যন্ত মুখ রাখতে পারেন কিনা, শাহনশাহর প্রীতি বা বিরাগ অর্জন করেন, এসব ভেবে আনন্দের সাথে শঙ্কায় তিনি দোল খেতে লাগলেন। সুলতানের নির্দেশে আলাজাদ তার কবিতার খাতা নিয়ে সামনে চলে এলেন। তিনি সভাকবিদের কাতারের একপাশে অনেকখানি দূরে গিয়ে বসলেন। আলাজাদের কর্মদক্ষতা, কর্তব্য পরায়ণতার জন্যে সুলতান সেবা তার পিঠ চাপড়িয়ে দিয়েছিলেন এবং সেই থেকে তার উপর সুলতানের সুপ্রসন্ন ছিল। ফলে এ সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও আলাজাদের প্রতি সুলতানের প্রীতি অনুকম্পা কিছুই খাটো হল না। আলাজাদ কবিতার খাতা খুলতে গেলে শাহনশাহ তাকে লক্ষ্য করে খোঁজ দিলে বললেন, দেখো তো নওজোয়ান, যেমন উমদা তোমার সুরত তেমনই কাঁচা তোমার বয়স। তোমার কাছে আমরা তেমন কিন্তু ভারী কিছু আশা করিনি। তোমার বয়স অনুযায়ী কিছু রঙ্গরস আশরেফ পীড়িতের কথা কাহিনী শোনাও আমাদের। আলাজাদের ইচ্ছা ছিল রাজসভায় গিয়ে উচ্চ ভাবের কিছু জীবন দর্শন পেশ করবেন তিনি। এত বড় গুরুগম্ভীর সভায় হালকা কিছু পাঠ করা সমীচীন হবে না। কিন্তু সভার বর্তমান হাওয়ায়
আর সুলতানের নির্দেশে ভরসা পেয়ে তিনি তার অত্যন্ত হাল আমলের মানসিক অবস্থা ও অনুভূতি নিয়ে সদ্য লেখা কবিতাটাই খুলে বসলেন। পাঠ করার আগে সুলতানকে উদ্দেশ্য করে তিনি একান্ত তাজিমের সাথে বললেন, জাহাপনা, আমি একটি ছোট্ট উপাখ্যান পাঠ করছি। ত্রুটি বিচ্যুতি আর কসুর যা আসে এতে মেহেরবানি করে তামামি মাফ করে দেবেন। এ আমার সবিনয় আরজ। ওই একই আবেদন হাজেরান মজলিসের কাছে রেখে আল আজাদ কবিতা পড়তে শুরু করলেন।